আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করছো আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা লাস্ট ক্লাসে অ্যালকাইনের প্রিপারেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা অ্যালকাইনের কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ রাসায়নিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যালকাইনে পাই বন্ধন দুইটা থাকা সত্ত্বেও অ্যালকাইনের রাসায়নিক সক্রিয়তা কিন্তু অ্যালকিনের চেয়ে কম। তারপরে উপযুক্ত অ্যাটমসফিয়ার তৈরি করলে এরা যে সমস্ত বিক্রিয়াগুলোয় অংশগ্রহণ করবে সেই সমস্ত বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে শান্ত অ্যাকসেপ্ট কোশ্চেন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টপিকটার নাম হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তোমরা জানো যে যাদের মধ্যে অসম্পৃক্ততা আছে তারা সাধারণত আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে। তা এই হলো আমাদের অ্যালকাইন। তো আমরা এই অ্যালকাইনের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তোমাদের মনে আছে যে এদের এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হবে, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে। তো প্রথম ধাপে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকিন। দেখো প্রথম ধাপে যেটা তৈরি হলো তার নাম হচ্ছে অ্যালকিন। এরপর এই যে অ্যালকিন তার সাথে আবার হাইড্রোজেন বিক্রিয়া করলো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। দেখো এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটা এখানে। দেখো উৎপন্ন হয়েছে অ্যালকেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করি তাহলে এইভাবে অসম্পৃক্ত যৌগ হাইড্রোজিনেশন বিক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পৃক্ত যৌগ অ্যালকেন তৈরি হতে পারে। উদাহরণ লক্ষ্য করো, এখানে বলা হলো যে তোমার প্রোপাইন থেকে প্রোপেন তৈরি করো। প্রোপাইন থেকে প্রোপেন তৈরি করো, তাহলে প্রোপাইন হচ্ছে আমাদের অ্যালকাইন। দেখো এই হচ্ছে আমাদের প্রোপাইন। এর মধ্যে আমরা হাইড্রোজিনেশন করব নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো। দেখো তৈরি হয়েছে আমাদের এখানে প্রোপিন। এরপর এর মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হলো। দেখো তৈরি হলো প্রোপেন। এইভাবে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন থেকে ধারাবাহিক আমাদের অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন দ্যাট মিন্স অ্যালকাইন পর্যন্ত অ্যালকেন পর্যন্ত আসতে পারি। সবাইকে লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইথাইন থেকে ইথেন তৈরি করতে বলা হয়েছে, ইথাইন থেকে ইথেন। তো আমরা এই হলো ইথাইন নিলাম। এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, পাই বন্ধন ভাঙলো। এখানে তৈরি হলো হচ্ছে আমাদের ইথিন। এরপর এই যে ইথিন নিয়েছি এর মধ্যে আমরা আবার হাইড্রোজিনেশন করলাম, ফলে এখানে তৈরি হলো ইথেন। এইভাবে আমরা আমাদের একটা সমগোত্র শ্রেণী অ্যালকাইন থেকে প্রথমে অ্যালকিন তারপর অ্যালকেন আসতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা 3 নাম্বার যে রিঅ্যাকশনটা লিখছি এটা হলো আমাদের বিউটাইন 2। এর মধ্যে দেখো হাইড্রোজিনেশন করছি এবং একসঙ্গে 2 অণু হাইড্রোজেন নিয়েছি। তো এরকম একসঙ্গে যদি 2 অণু হাইড্রোজেন গ্যাস থাকে তাহলে এক ধাপেই তোমাকে বিক্রিয়া কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই পাই বন্ধন ভেঙে দেখো দুটো হাত তৈরি হয়েছে, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে, তাহলে মোট 4টা হাত তৈরি হয়েছে। দ্যাট মিন্স 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। আর 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়া মানে হচ্ছে আমাদের 2 অণু হাইড্রোজেন গ্যাস আনা, ফলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন যুক্ত হবে।
দেখছো 0 বিউটাইন 2 উৎপন্ন হয়েছে বিউটেন। তো শিক্ষার্থীবৃন্দ, যদি এখানে বলা হয় যে ইথাইন থেকে ইথিন তৈরি করো, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা ইথাইন থেকে ইথিন তৈরি করতে চাই, দেখো তো পারো কিনা, কিভাবে করতে হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করো। আমাদের এখানে আমাদের একটা মাত্র ডিভাইস কাজ করছে, সুতরাং আমাকে সামনে যে হয়তো দেখতে হবে যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের ইথাইন। এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করলাম, নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মনে করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যোগ নিই এবং যদি হাইড্রোজেনেশন করি, তাহলে প্রথম ধাপে উৎপন্ন হবে অ্যালকিন মানে ইথিন। পরের ধাপে এই অসম্পৃক্ততা আমাদের বিনষ্ট হয়ে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন তৈরি হবে। কিন্তু এখানে তো চেয়েছে ইথাইন থেকে ইথিন সমগোত্রীয় শ্রেণীবদ্ধ। তাহলে বলো, ইথাইন থেকে ইথিন তৈরি করতে হলে এখানে প্রভাবকের যে ক্যাটালিস্ট ব্যবহার করছি, তার যে প্রভাবন ক্রিয়া, এটাকে নষ্ট করে ফেলতে হবে। তো এটাকে নষ্ট করার জন্য, প্রভাবকের প্রভাবন ক্ষমতা নষ্ট করার জন্য যে পদার্থ বাইরে থেকে যোগ করা হয় তার নাম তোমরা জানো, এটাকে আমরা জানি প্রভাবক বিষ বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লাটিয়াম এবং বেরিয়াম সালফেট ব্যবহার করব। প্লাটিয়াম এবং বেরিয়াম সালফেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্লাটিয়াম প্রভাবকের জন্য এই বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ দেখবে, প্রভাবক বিষ। এই ক্যাটালিস্টের জন্য প্রভাবক বিষ হচ্ছে বেরিয়াম সালফেট। এটা ব্যবহার করলে এই প্লাটিয়ামের ক্ষমতা নষ্ট হয়ে যায়, এক স্তর বিশিষ্ট বিক্রিয়া সংঘটিত হয়। এই পাই বন্ধন ভেঙে আমাদের এখানে CH2 ডাবল বন্ড CH2, এটা আর অগ্রসর হবে না। বুঝা গেছে? এটা আর অগ্রসর হবে না। তাহলে এইভাবে অ্যালকাইন থেকে অ্যালকিনও তৈরি করা যায় প্রভাবক বিষ ব্যবহার করে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী টপিকটা আছে হ্যালোজেন সংযোজন, দ্যাট মিন্স ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট, এটা হলো জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়, ব্রোমিন টেস্ট নামে পরিচিত। তোমরা জানো এক্ষেত্রে ব্রোমিনের বর্ণ, তোমরা জানো আমাদের লাল বর্ণ, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীত ব্রোমিন, ফলে ব্রোমিনের এই লাল বর্ণ কিন্তু এখানে বিনষ্ট হয়। এই বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের মধ্যে অসম্পৃক্ততা আছে কিনা এটা জানা যায়। অ্যালকিন নাকি অ্যালকাইন এটা জানা যাবে না, শুধু জানা যাবে অ্যালকিনও হতে পারে, অ্যালকাইন হতে পারে। বাট অ্যালকিন নাকি অ্যালকাইন, তার জন্য আলাদা টেস্ট আছে। দেখছো, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীত লাল বর্ণের ব্রোমিন চালনা করলাম, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে। দেখো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, দেখছো? এটা আবার বিক্রিয়া করবে, দেখো এটা আবার বিক্রিয়া করবে কার্বন টেট্রাক্লোরাইড, এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হয়েছে। দেখছো, যৌগটার নাম অন দেখছো, কমা 2 টেট্রা ব্রোমো অ্যালকেন, এবং এটা হচ্ছে কালারলেস বা বর্ণহীন যৌগ। এক্ষেত্রে ব্রোমিনের বর্ণ ছিল হচ্ছে লাল। এই বিক্রিয়া শেষে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হলো, এবং এই লাল বর্ণ বিনষ্ট হওয়ার ফলে আমরা বুঝতে পারলাম যে জৈব যৌগটার মধ্যে অসম্পৃক্ততা বিদ্যমান, দ্যাট মিন্স পাই বন্ধন বিদ্যমান। এই পাই বন্ধন ভেঙে সেখানে ব্রোমিন যুক্ত হয়েছে, তার মানে মাতৃ যৌগটা অসম্পৃক্ত ছিল। অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, নিশ্চিত না যে অ্যালকিন নাকি অ্যালকাইন এটা বলতে পারবো না। অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে এর মধ্যে আমাদের অসম্পৃক্ততা বিদ্যমান, সেটা হতে পারে অ্যালকিন অথবা অ্যালকাইন। তো দেখো, আমরা উদাহরণে চলে গেলাম। এই হচ্ছে আমাদের ইথাইন, তার মধ্যে আমাদের ব্রোমিন দ্রবণ চালনা করলাম, কার্বন টেট্রাক্লোরাইড অবস্থায় লাল বর্ণের। তুমি ইচ্ছা করলে একসঙ্গে রিঅ্যাকশন দেখাতে পারো, অথবা দুইটা ধাপে দেখাতে পারো, তোমার ইচ্ছা। যদি একসঙ্গে বিক্রিয়াটা দাও, তাহলে এখানে 2 অণু লিখতে হবে, 2 অণু লিখতে হবে। সেই ক্ষেত্রে এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, এই পাই বন্ধন ভেঙে দুটো হাত, দেখছো?
তাহলে CH মাঝখানে সিগমা বন্ধন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আবার এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। যৌগটার নাম হলো অন কমা অন 2 কমা 2 টেট্রাব্রোমোইথেন। নামটা লেখো, অন কমা অন 2 কমা 2 টেট্রাব্রোমোইথেন। দেখছো, এই ক্ষেত্রে এই যে যৌগটা তৈরি হচ্ছে এটা কালারলেস যৌগ, কালারলেস যৌগ, বর্ণহীন যৌগ। এই ক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হওয়ার কারণে আমরা বুঝতে পারলাম যে জৈব যৌগটার মধ্যে অসম্পৃক্ততা বিদ্যমান, দ্যাট মিন্স পাই বন্ধন আছে। এটা হতে পারে অ্যালকিন অথবা অ্যালকাইন। অ্যালকিন নাকি অ্যালকাইন এটা জানতে পারবো না, এটা জানার জন্য আলাদা টেস্ট আছে, আমরা একটু পরে দেখাচ্ছি। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্রোমিন টেস্টটা পারছো। বাড়ির কাজ থাকবে, লেখো লেখো প্রোপাইনের সাথে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া। লেখো প্রোপাইনের সাথে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া। প্রোপাইনের সাথে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া। প্রোপাইনের সাথে ব্রোমিন দ্রবণ বিক্রিয়া হয়েছে লেখা। লেখো হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। শিক্ষার্থীবৃন্দ পরবর্তী টপিকটার নাম হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। একটু ফাস্ট লেখো, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। মনে করো সরাসরি উদাহরণে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তো এই অ্যালকাইনের সাথে আমরা হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া দেখালাম। দেখছো, হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়া দেখালাম। লক্ষ্য করো, এটা একটা প্রতিসম যৌগ এবং প্রতিসম অসম্পৃক্ত যৌগ, এবং এর সাথে যে অণুটার বিক্রিয়া করতেছি সেটা কিন্তু পোলার অণু। তাহলে বলো তো, পোলার অণুর বিক্রিয়ায় যদি প্রতিসম হয় তাহলে তোমার ইচ্ছা মতো এখানে যুক্ত করতে পারবা, এখানে কোনো মার্কোনিকোভের সূত্র লাগবে না। বিক্রিয়াটায় প্রভাবক লাগে মার্কিউরি ক্লোরাইড প্রভাবক। এই প্রভাবক হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা করে। বিকজ তুমি জানো এটা অ্যালকিনের তুলনায় কম সক্রিয়, যার জন্য এখানে প্রভাবক লাগতেছে এবং তাপমাত্রা লাগতেছে। দেখছো, তাহলে আমরা ইথাইনের সাথে HCl এর বিক্রিয়া করতেছি, প্রভাবক লাগছে মার্কিউরি ক্লোরাইড এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। যেহেতু এটা আমাদের সিমেট্রিক, আমাদের আনস্যাচুরেটেড যৌগ, অর্থাৎ আমাদের প্রতিসম অসম্পৃক্ত যৌগ, সুতরাং এই ক্ষেত্রে মার্কোনিকোভের সূত্র লাগবে না, নরমালি বিক্রিয়া হবে। দেখো এই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হলো। মনে করো হাইড্রোজেন এই হাতে, ক্লোরিন এই হাতে, অথবা ক্লোরিন এই হাতে, হাইড্রোজেন এই হাতে, তোমার ইচ্ছা। তো মনে করো হাইড্রোজেন এই হাতে যুক্ত করলাম, তাহলে CH2 ডবল বন্ড CHCl। যৌগটার নাম ইউপ্যাক নাম হলো ক্লোরোইথিন, আর হচ্ছে এমনি নাম হচ্ছে ভিনাইল। এই মূলকটার নাম হচ্ছে ভিনাইল, কমন নেম ভিনাইল ক্লোরাইড। দেখছো, এখনো পর্যন্ত এর মধ্যে অসম্পৃক্ততা আছে, সুতরাং আবার বিক্রিয়াটা হবে। দেখো এই হলো আমাদের সেই ভিনাইল ক্লোরাইড, এর সাথে আবার আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। উপরে নিচে একই আমাদের তোমার প্রভাবক মার্কিউরি ক্লোরাইড 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। লেখো মার্কিউরি ক্লোরাইড 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যে বিক্রিয়াটা করব এটা কিন্তু আমাদের নরমাল বিক্রিয়া হবে না। বিকজ এবার যে যৌগটা লিখছি আমাদের সাবস্ট্রেট অণু, এই সাবস্ট্রেট অণুটা কিন্তু আমাদের অসম্পৃক্ত, এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যাসাইমেট্রিক যৌগ। দেখছো, অ্যাসাইমেট্রিক অর্থাৎ অপ্রতিসম, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন নাই, সুতরাং এটা কিন্তু আমাদের অপ্রতিসম আমাদের যৌগ এবং অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। এর সাথে পোলার অণুর বিক্রিয়ায় মার্কোনিকোভের সূত্র অনুসারে বিক্রিয়া করবে। ঋণাত্মক প্রান্ত সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন তুলনামূলকভাবে কম। তাহলে এই হলো ঋণাত্মক প্রান্ত, সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন তুলনামূলকভাবে কম। তাহলে এই কার্বনে হাইড্রোজেন আছে একটা, এই কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে এই কার্বনে যুক্ত হবে। দ্যাট মিন্স এই পাই বন্ধন ভেঙে আবার দুটো হাত তৈরি হলো, তখন এই ক্লোরিন এখানে ফিক্সড আর হাইড্রোজেন তখন এই পাশে কার্বনে ফিক্সড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যৌগগুলো তৈরি হবে তাদেরকে আমরা বলছিলাম অ্যালকিলিডিন হ্যালাইড। নামটা মনে আছে, অ্যালকিলিডিন হ্যালাইড। যদি আমাদের একই কার্বনে যুক্ত হয় তখন সেটাকে জেমস যৌগ বলা হয়, এই জন্য নাম রাখা হয়েছিল অ্যালকিলিডিন হ্যালাইড। যদি পাশাপাশি কার্বনে যুক্ত হয় তখন অ্যালকিলিন ডাইহ্যালাইড, তখন সেটাকে ভিস যৌগ বলা হয়। এগুলো আমরা নোমেনক্লেচারের মধ্যে শিখিয়েছি তোমাদের। CaCl2, দেখছো নাম হচ্ছে অ্যালকিলিডিন হ্যালাইড। দ্যাট মিন্স তোমাদের মনে আছে এই যৌগটার নাম আমাদের তোমাদের পড়াইছিলাম, মনে আছে ইথিলিডিন ক্লোরাইড। অ্যালকিলিডিন মানে ইথিলিডিন ক্লোরাইড, ইথিলিডিন ক্লোরাইড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমরা একটু সামনে যে দেখি। আর কোনো সমস্যা থাকলে, দেখতে অসুবিধা হলে আমাকে একটু কমেন্টস করবা, তাহলে আমাদের বুঝতে সহজ হবে।
সব পাশে কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো, মানে এই উপরে এই পাশে এই পাশে এই পাশে দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্টস করো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের মার্কনি সূত্র মেনে চলছে, এখানে প্রোপাইনও আসতে পারে, প্রোপাইনের সাথে এইচবিআর এর বিক্রিয়াটা দেখাবো। এটা বাড়ির কাজ থাকলো, এই হলো প্রোপাইন, এর সাথে এইচবিআর এর বিক্রিয়া, এটা বাড়ির কাজ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যে তিনটা রিঅ্যাকশন দেখিয়েছি, হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এবং হ্যালোজেন অ্যাসিডের সংযোজন। এবার আমরা অন্য রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, মানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন এটা, সেটা হলো পানি সংযোজন বিক্রিয়া। কারণ এই বিক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের এই অসম্পৃক্ত অ্যালকাইন থেকে আমরা কার্বনাইল যৌগ তৈরি করতে পারি, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো 2% মার্কিউরিক সালফেট, দেখো 2% মার্কিউরিক সালফেট এবং 20% 2% মার্কিউরিক সালফেট এবং 20% গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 2% মার্কিউরিক সালফেট এবং 20% গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়েছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়ায় প্রথমে অস্থায়ী ইনল যৌগ তৈরি হয়। প্রথমে অস্থায়ী ইনল যৌগ তৈরি হয়, দেখছো ইনল দ্বিবন্ধন থাকবে এই জন্য ইন, আর ওএস মূলক থাকবে এই জন্য অল, ইনল যৌগ তৈরি হয়, যা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে লেখো যা পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে লেখো যা পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে যা পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে কার্বনাইল যৌগ যা পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে কার্বনাইল যৌগ যেমন অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। যা পারমাণবিক পুনর্বিন্যাসের মাধ্যমে কার্বনাইল যৌগ যেমন অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। সকে লেখা হয়েছে দেখো যেমন দেখো এটা হচ্ছে আমাদের অ্যালকাইন, এর মধ্যে আমরা পানির বিক্রিয়া দেখালাম H2O, পানিকে ভেঙে লেখা যায় দেখো H আর OH, দেখছো 2% মার্কিউরিক সালফেট HgSO4 মার্কিউরিক সালফেট, অথবা কেউ যদি Hg2+ লেখে তাও হবে 20% গাঢ় সালফিউরিক অ্যাসিড, দেখছো 20% সালফিউরিক অ্যাসিড হয়েছে লেখা, এবং 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়াটা হবে। তো লক্ষ্য করো এই পাই বন্ধনটা ভেঙে দুটো হাত তৈরি হলো, পানির H এখানে OH মূলক এখানে যুক্ত হবে, পোলার অণু, কিন্তু এটা কিন্তু আমাদের তোমরা জানো সিমেট্রিক সাবস্ট্রেট অণু, সুতরাং এখানে কিন্তু মার্কনি সূত্র লাগছে না, H এখানে OH এখানে অথবা OH এখানে H এখানে ইচ্ছা, পাই বন্ধন ভেঙে দুটো হাত তৈরি হয়েছে, তাহলে এখানে তৈরি হলো CH2 ডবল বন্ড CH and OH। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে যৌগটা তৈরি হয়েছে এই যৌগটাকে বলছি আমরা আনস্টেবল ইনল কম্পাউন্ডস। এখানে দেখো দ্বিবন্ধন আছে এই জন্য এর নাম রাখা আছে ইন, দ্বিবন্ধন আছে এই জন্য ইন, আর OH মূলকের নাম হচ্ছে অল, একত্রে ব্লেন্ডিং করলে যৌগটার নাম ধরা আছে ইনল যৌগ। তোমরা জানো তোমাদেরকে পড়িয়েছিলাম OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে দ্বিবন্ধন থাকা চলবে না, এটাকে আনস্টেবল অ্যালকোহল বলা হয়। এই অ্যালকোহলগুলো আনস্টেবল, ফলে এর মধ্যে অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন অর্থাৎ পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটবে। তো তোমরা জানো এখানে পারমাণবিক পুনর্বিন্যাস হবে, এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল, মনে আছে ভিনাইল অ্যালকোহল, ভিনাইল অ্যালকোহল দেখছো, এবং অস্থায়ী ইনল কম্পাউন্ডস, অস্থায়ী ইনল যৌগ।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অর্থাৎ পারমাণবিক পুনর্বিন্যাস ঘটবে। এটা হলো পারমাণবিক পুনর্বিন্যাস চিহ্ন। এই চিহ্নটা হলো পারমাণবিক পুনর্বিন্যাস চিহ্ন। যদি এই চিহ্নটা না লেখো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই তীর চিহ্নের উপরে লিখতে হবে পুনর্বিন্যাস। মনে থাকবে? পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস কথাটা লিখতে হবে, পুনর্বিন্যাস বা পুনর্বিন্যাস এই কথাটা লিখতে হবে। লেখার পর দেখো এই OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনে আমরা বলছি দ্বিবন্ধন থাকা চলবে না। এক্ষেত্রে পাই বন্ধনটা অক্সিজেনের দিকে চলে আসবে এবং OH এর সাথে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন যে কার্বন থেকে পাই বন্ধন আসছে সেই কার্বনের দিকে যুক্ত হবে। তাহলে হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হলো, তাহলে এখানে হচ্ছে CH3, মাঝখানে সিগমা বন্ধন CH, পাই বন্ধনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, ডাবল বন্ড, দ্যাট ইজ কার্বনাইল যৌগ। এবং এটা আমাদের পরিচিত কার্বনাইল যৌগ, দ্যাট ইজ ইথানল বা অ্যাসিটালডিহাইড। দেখছো, একটা সমগোত্র শ্রেণী ছিল ইথাইন, তার থেকে আমরা অন্য একটা সমগোত্র শ্রেণী, এবং সেটা হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ডস এর, তোমরা জানো মেরুদণ্ড বলা হয় কার্বনাইল যৌগকে। এই সেই কার্বনাইল যৌগ যেটা কিনা অ্যালডিহাইড নামে পরিচিত। এইভাবে আমরা ইথাইন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা যদি অ্যালকাইন সমগোত্র শ্রেণী থেকে আমরা কার্বনাইল সমগোত্র শ্রেণীতে আসতে চাই, তাহলে পানি সংযোজন বিক্রিয়াটা করতে হবে। এটার জন্য মনে থাকে নোট লেখো, এখানে ইনফরমেশন আছে, নোট লেখো, নোট লেখো। লেখো OH মূলক, লেখো OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে, লেখো OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে দ্বিবন্ধন থাকা চলবে না। OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে, OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে দ্বিবন্ধন থাকা চলবে না। এরূপ অবস্থা সৃষ্টি, এটা কিন্তু অ্যালিফেটিক এর ক্ষেত্রে মনে থাকে জানো, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালিফেটিক একটু ব্র্যাকেটে লিখে রাখো। OH মূলক যে কার্বনে যুক্ত থাকবে সেই কার্বনে দ্বিবন্ধন থাকা চলবে না, ব্র্যাকেট লেখো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। এরূপ অবস্থার সৃষ্টি হলে, লেখো এরূপ অবস্থার সৃষ্টি হলে পুনর্বিন্যাস বিক্রিয়া হবে। এরূপ অবস্থার সৃষ্টি হলে পুনর্বিন্যাস বিক্রিয়া হবে। এরূপ অবস্থার সৃষ্টি হলে পুনর্বিন্যাস বিক্রিয়া হবে। লেখো এক্ষেত্রে পাই বন্ধনটি, লেখো এক্ষেত্রে পাই বন্ধনটি অক্সিজেনের দিকে চলে আসবে। লেখো এক্ষেত্রে পাই বন্ধনটি অক্সিজেনের দিকে চলে আসবে এবং OH এর হাইড্রোজেন পরমাণু এবং OH এর H পরমাণু এবং OH এর H পরমাণু যেদিকের কার্বন থেকে পাই বন্ধন এসেছে এবং OH এর H পরমাণু যেদিকের কার্বন থেকে H পরমাণু এসেছে সেদিকের কার্বনে যুক্ত হবে। লিখছো, এক্ষেত্রে পাই বন্ধনটি অক্সিজেনের দিকে চলে আসবে এবং OH এর H পরমাণু যেদিকের কার্বন থেকে পাই বন্ধন এসেছে সেদিকের কার্বনে যুক্ত হবে, সেদিকের কার্বনে যুক্ত হবে, সেদিকের কার্বনে যুক্ত হবে। সেটাকে লেখা হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে মেকানিজমটা অর্থাৎ পানি সংযোজন বিক্রিয়ার যে মেকানিজমটা, তার বেসিক যেটা, এই বিষয়টা আমরা তোমাদের লিখে দিলাম এবং তোমরা বুঝতে সমর্থ হবে। 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোপাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়াটা দেখাও। আমরা 2 মিনিট সময় দিলাম, প্রোপাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়াটা দেখাও। একটু ফাস্ট লেখো, প্রোপাইনের সাথে পানি সংযোজন বিক্রিয়া।
এটা ফার্স্ট লেখো, কি প্রোডাক্ট তৈরি হবে, কমেন্টস করো। কি প্রোডাক্ট তৈরি হবে, কমেন্টস করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি প্রোডাক্ট তৈরি হবে, কমেন্টস করো একটু। দ্রুত কমেন্টস করো কি প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমরা সলভ করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো পানিকে ভেঙে লেখা যায় এইচ এবং ও এইচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যে রিঅ্যাকশনটা লিখছি এটা কিন্তু আমাদের সাবস্ট্রেট যে অণুটা আছে এটা আনস্যাচুরেটেড, কিন্তু তুমি জানো এটা কিন্তু আমাদের সিমেট্রিক না, অ্যাসাইমেট্রিক। অ্যাসাইমেট্রিক আনস্যাচুরেটেড কম্পাউন্ডস অর্থাৎ অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। এই অপ্রতিসম যেহেতু এখানে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সমান সংখ্যক হাইড্রোজেন নাই, দ্যাট মিন্স অসম্পৃক্ত কার্বনের সাথে সমান সংখ্যক হাইড্রোজেন নাই, এই কারণে এটা কিন্তু আমাদের একটা অপ্রতিসম যৌগ। এই অপ্রতিসম যৌগের সাথে এই যে পোলার অণু, এই পোলার অণু যখন বিক্রিয়া করব তখন কিন্তু আমি আমার ইচ্ছা মতো প্রোডাক্ট তৈরি করতে পারবো না। এক্ষেত্রে মার্কোনিকভের সূত্র অথবা অ্যান্টি মার্কোনিকভের সূত্র এটার উপর বেস করে প্রোডাক্ট তৈরি করতে হবে। যেহেতু যৌগটার মধ্যে মানে রিঅ্যাকশনটার মধ্যে পারঅক্সাইড নাই, সেহেতু তোমরা জানো যেখানে কোনো পারঅক্সাইড ফলাফল হবে না। সেক্ষেত্রে মার্কোনিকভের সূত্র অনুসারে ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন তুলনামূলকভাবে কম। তাহলে এই পাই বন্ধনটা ভেঙে দেখো দুটো হাত তৈরি হয়েছে, এখানে একটা হাত, এখানে একটা হাত। এই ওএইচ মূলকটা সেই কার্বনে যুক্ত হলো যে কার্বনে হাইড্রোজেন তুলনামূলকভাবে কম, এবং হাইড্রোজেনটা তখন পাশের কার্বনে যুক্ত হলো। তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে এরকম, CH3C, এখানে হচ্ছে OH, ডাবল বন্ড CH, তার সাথে আরেকটা হাইড্রোজেন যুক্ত হলো, দেখছো? তাহলে বলো এক্ষেত্রে হলো অস্থায়ী দ্বিবন্ধন আছে, এই জন্য ইন, আর ওএইচ মূলকের নাম হচ্ছে অল। দেখছো অস্থায়ী ইনল যৌগ তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অস্থায়ী ইনল যৌগ তৈরি হয়েছে। তো এই যে ইনল যৌগটা তৈরি হয়েছে এটা আনস্টেবল কেন? বিকজ তুমি জানো যে এখানে যে OH মূলক আছে, এই OH মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে তার সাথে পাই বন্ধন থাকা চলবে না, বিকজ এই অক্সিজেনে লন পেয়ার ইলেকট্রন আছে, আর এই পাই বন্ধন মানে হচ্ছে ইলেকট্রনের সোর্স, লাইক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ফলে প্রচন্ড বিকর্ষণের মাধ্যমে সিস্টেমটা এমন অবস্থায় থাকতে চাইবে যেখানে বিকর্ষণ বলের মান সবচেয়ে কম। এই জন্য এখান থেকে যা কিছু করার প্রয়োজন সেটা করবে, এবং তার নাম হচ্ছে অ্যাটমিক রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বা পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে এখানে আমাদের পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটলো, পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া ঘটলো, এবং সেই ক্ষেত্রে পাই বন্ধনটি অক্সিজেনের দিকে চলে আসবে। দেখো পাই বন্ধনটি অক্সিজেনের দিকে চলে আসছে, এবং OH এর হাইড্রোজেন পরমাণু যেদিকের কার্বন থেকে পাই বন্ধন এসেছে সেদিকের কার্বনে যুক্ত হবে। ফলে এখান থেকে আমাদের কার্বনাইল যৌগ পাওয়া যাবে। দেখো এটা CH3 বন্ড, এখানে হচ্ছে C, এই ডাবল বন্ড এখানে চলে আসছে, আর এখান থেকে আমাদের পাই বন্ধনটা ভেঙে গেছে, সি বন্ধনটা আছে, এইচটা পাশে কার্বন যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যৌগটা তৈরি হয়েছে এটা আমাদের একটা কার্বনাইল যৌগ, দ্যাট ইজ প্রোপানন। দেখছো প্রোপানন যৌগ তৈরি হয়েছে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, যৌগটা ছিল হচ্ছে আমাদের প্রোপাইন। আমরা এক্ষেত্রে পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমাদের সেই একটা নতুন সমগোত্র শ্রেণী কিটোন তৈরি হয়েছে। এইভাবে আমরা কিন্তু আমাদের অসম্পৃক্ত অ্যালকাইন এই যৌগ থেকে পানির বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন যৌগ তৈরি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এ ধরনের পানি সংযোজন বিক্রিয়া আসলে তোমরা অবশ্যই মেকানিজম সহ পারবা। এবার আমরা আমাদের এই অ্যালকাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকাইনের অম্ল ধর্মের বিক্রিয়া নিয়ে আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টপিকটা হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মের বিক্রিয়া। তাহলে এটা আবার কেন অম্লধর্মের বিক্রিয়া, মানে কি কি বোঝানো চাচ্ছি আমরা? তোমরা জানো, যদি আমরা অ্যাসিড ক্ষার সম্পর্কে ক্লাসিক্যাল কনসেপ্টের দিকে যাই, তোমরা মাধ্যমিক লেভেলে পড়ে আসছো অ্যাসিড ক্ষার সম্পর্কে ক্লাসিক্যাল মতবাদ। আমরা অ্যাসিড ক্ষার সম্পর্কে অনেক আধুনিক মতবাদ জানি, যেমন আর্নিয়াস কনসেপ্ট জানি, বোনস্টেড লাউরির প্রোটনিক কনসেপ্ট জানি, লুইসের ইলেকট্রনিক কনসেপ্ট জানি, লাক্সফার্ড মতবাদ, উচানোভিস মতবাদ, এরকম 5টা আধুনিক কনসেপ্ট আছে। আর যদি আমরা ক্লাসিক্যাল কনসেপ্টের দিকে যাই অ্যাসিড বেস সম্পর্কে, অ্যাসিড ক্ষার সম্পর্কে, সেখানে আমরা জানি যে যৌগের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু অথবা ধাতুর মতো কোনো ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক অথবা সম্পূর্ণ প্রতিস্থাপিত করে সল্ট নামক নতুন যৌগ তৈরি করা যায়, হাইড্রোজেনযুক্ত সেই সব পদার্থগুলোকে অ্যাসিড বলা হয়। এটা ছিল অনেক আগের কথা এবং আমাদের সেই আদি মতবাদ বা সনাতন মতবাদ। তো আমরা এই বিষয়টাকে কাজে লাগাবো। আমরা বলতেছি যে আমরা যে সমস্ত আমাদের হাইড্রোকার্বনগুলো পড়লাম, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বিশেষ করে অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন, এদের মধ্যে অ্যালকাইনগুলো সাধারণত অম্লধর্মী হয়। প্রশ্নটা হলো কেন এরকম হলো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এটা তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে 3টা আমাদের হাইড্রোকার্বন উপস্থাপন করছি। একটা হচ্ছে অ্যালকেন, দ্যাট ইজ ইথেন, একটা হলো অ্যালকিন, এর এক্সাম্পল হিসেবে আমরা ইথিন উপস্থাপন করছি, এবং আরেকটা হলো আমাদের অ্যালকাইন, এবং এক্সাম্পল হিসেবে আমরা এখানে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য ইথাইন উপস্থাপন করছি। তো একটা বিষয় যদি তুমি লক্ষ্য করো, যে আমরা যদি অ্যালকাইনের এবং অ্যালকেনের দিকে তাকাই অথবা অ্যালকিনের দিকে তাকাই, অ্যালকাইনের তুলনায় অ্যালকিন এবং অ্যালকেনে তুলনামূলকভাবে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। তো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি বেশি হয়, তাহলে তুলনামূলকভাবে এই পদার্থটা আমাদের হাইড্রোজেন বিচ্যুতি হওয়ার সম্ভাবনা অথবা আমাদের পানিতে H+ আয়ন তৈরি করার সম্ভাবনা কিন্তু বেশি থাকার কথা ছিল। অথচ এরা কিন্তু আমাদের অ্যাসিড ধর্মী না, অ্যালকাইন অনগুলো অ্যাসিড ধর্মী হয় বা অ্যালকাইন অ্যাসিড ধর্মী হয়। কোশ্চেনটা হলো এরকম অ্যাসিড ধর্মী হলো কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই যৌগটার মধ্যে কার্বন কার্বন বন্ধন বিদ্যমান। এই ক্ষেত্রে sp3 হাইব্রিডেশন ঘটছে, যেখানে s অরবিটালের ভূমিকা 25% এবং p অরবিটালের ভূমিকা 75%। দ্যাট ইজ এটা হলো s, এটা হলো p অরবিটাল। নতুন হাইব্রিড অরবিটাল গঠনে sp3 নামক হাইব্রিড অরবিটাল গঠনে s এর ভূমিকা কম, p এর ভূমিকা এখানে বেশি। বলো, কার্বন কার্বন ডাবল বন্ড অ্যালকিন, এর মধ্যে আমাদের sp2 সংকরণ ঘটছে, যেখানে s এর ভূমিকা হলো 33.3% এবং p এর ভূমিকা হলো 66.7%। যেখানে এটা হলো s অরবিটাল, এটা হলো আমাদের p অরবিটাল। দেখছো আমাদের s চরিত্র বাড়ছে, p চরিত্র একটু কমছে। বলো, পরবর্তীতে আছে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড, যেখানে sp হাইব্রিডাইজেশন ঘটছে, যেখানে s অরবিটালের ভূমিকা হচ্ছে 50% এবং p অরবিটালের ভূমিকা হচ্ছে 50%। দেখছো, তার মানে এটা হলো s চরিত্র, এটা হলো আমাদের p চরিত্র। লক্ষ্য করে একটু। তো লক্ষ্য করো, আমরা যদি একটু খেয়াল করি, অ্যালকাইনের ক্ষেত্রে sp হাইব্রিডেশন ঘটছে। তোমরা জানো কোন সংকরণে যদি s চরিত্র বৃদ্ধি পায়, সেখানকার সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী হবে, সেখানকার কার্বন নিউক্লিয়াসের মধ্যবর্তী আকর্ষণ বল বেশি হওয়ার কারণে আমাদের বন্ড লেন্থ কমে যাবে, এবং তুমি জানো এখানকার কার্বন নিউক্লিয়াস আমাদের বন্ধন ইলেকট্রনের প্রতি প্রচন্ড আকর্ষণ বল কাজ করবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে এই কার্বন sp সংকরণ, ফলে এই কার্বনের সংশ্লিষ্ট যে হাইড্রোজেন পরমাণু আছে, এই কার্বন নিউক্লিয়াসে আমাদের sp সংকরণ হওয়ার কারণে এই কার্বন নিউক্লিয়াস এই কার্বন বন্ড H এর বন্ধন ইলেকট্রনের প্রতি প্রচন্ড আকর্ষণ বল কাজ করে, ফলে খুব সহজে আমাদের এই হাইড্রোজেনটা খুব সহজে ধাতু অথবা ধাতুর মতো কোনো ক্রিয়াশীল মূলক দ্বারা সহজে এখান থেকে প্রতিস্থাপন ঘটে লবণ নামক নতুন যৌগ উৎপন্ন হতে পারবে। তখন হাইড্রোজেন যুক্ত এই পদার্থগুলোকে অ্যাসিড বলা হবে। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যালকেন অ্যালকিন এগুলোতে সাধারণত s চরিত্র কম হওয়ার কারণে সেখানকার কার্বন নিউক্লিয়াসের সাথে কার্বন বন্ড H এর বন্ধন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে। তুলনামূলকভাবে অ্যালকাইনে আমাদের sp সংকরণ হওয়ার কারণে সেখানকার s চরিত্র বেশি থাকার কারণে কার্বন বন্ড H এর নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি প্রচন্ড আকর্ষণ থাকার কারণে ধাতু দ্বারা খুব সহজে হাইড্রোজেনের বিচ্যুতি ঘটতে পারে। এজন্যই অ্যালকাইন অনগুলো অম্লধর্মী। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টা বুঝতে পারছো। এত সব কথা কিন্তু লিখে দেওয়া
সম্ভব না। আমরা যা বললাম বারবার ভিডিও টেনে টেনে দেখবা, অথবা তোমরা বই থেকে পড়তে পারো, দেখে নিবা কোনো বইতে আছে কিনা। এবং অর্গানিক কেমিস্ট্রি ভালো পড়তে হলে তোমাদেরকে আমরা আগেও বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রি ভালো পড়তে হলে সাধারণত পুরাতন সিলেবাসের হাজাইনাগের পুরাতন একটা বই পাওয়া যেত। সেখানে আমাদের এখানে যেরকম একটা অধ্যায় অর্গানিক কেমিস্ট্রির একটা অধ্যায়, সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে 9টা বা 10টা অধ্যায় দেওয়া আছে। ওই সমস্ত অধ্যায় থেকে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়বা, তাহলে তোমার জন্য সহজ হবে। অন্য যে রাইটারের বই বলা হোক না কেন, হাজাইনাগের পুরাতন সিলেবাসের বইটা তোমাদেরকে কিন্তু বলা হয়েছিল, ওই বইটা লাগবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে অ্যালকাইন অন কেন অম্লধর্মী হয়। প্রোটন H+ এখান থেকে বিচ্যুতি হতে পারে, কেন হয়েছে, sp সংকরণ হয়েছে তাই। এখন এই সমস্ত বাংলা কথাবার্তা বললে হবে না, তোমাকে যুক্তি দিয়ে দেখাতে হবে, কেমিক্যাল রিয়াকশন দিয়ে প্রমাণ করতে হবে। কারণ রসায়ন বিজ্ঞান আমাদের এই শুধু যুক্তিপূর্ণ সঙ্গে সঙ্গে তোমাকে বাস্তব ক্ষেত্রে দেখাই দিতে হবে যে এটাই হবে, এবং কেমিক্যাল রিয়াকশন দিয়ে বুঝাই দিতে হবে, এবং এটা তোমার বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। আমরা এখন সেই বাস্তব প্রমাণগুলো দেখতে চাই। তাহলে একটু লেখো, অ্যালকাইন অনগুলো অম্ল ধর্মের পক্ষে যুক্তি। অ্যালকাইন অনগুলোর অম্ল ধর্মের পক্ষে যুক্তি, একটু ফার্স্ট লেখো, অ্যালকাইন অনগুলোর অম্ল ধর্মের পক্ষে যুক্তি। দেখো আমরা কয়েকটা যুক্তি উপস্থাপন করলাম। 1 নাম্বার, ধাতব সোডিয়াম দ্বারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধাতব সোডিয়াম দ্বারা আমরা অ্যালকাইন অন এরা যে অম্লধর্মী, ধাতব সোডিয়াম দ্বারা আমরা এটা প্রমাণ করব। এস অ্যালকাইন অন এর সাথে মেটালিক সোডিয়াম, মনে থাকবে ধাতব সোডিয়াম বিক্রিয়া করতে হবে, ধাতব সোডিয়াম। এখানে লিকুইড অ্যামোনিয়া, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিকুইড অ্যামোনিয়া, দেখছো লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, নট অ্যাকুয়াস। বিকজ তুমি জানো সোডিয়াম অত্যন্ত কেমিক্যালি অ্যাক্টিভ, যদি পানির সঙ্গে স্পর্শে আসে তাহলে বিস্ফোরণ ঘটবে। যার জন্য এখানে লিকুইড অ্যামোনিয়ায় আমাদের মেটালিক সোডিয়াম মানে ড্রাই সোডিয়াম, হ্যাঁ মেটালিক সোডিয়াম, লিকুইড অ্যামোনিয়ার মধ্যে আমাদের এই সোডিয়াম এটা চালনা করতে হবে অ্যালকাইনের মধ্যে। তাহলে সোডিয়াম দ্বারা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। তাহলে তোমরা পড়ে আসছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ধাতু প্লাস হচ্ছে আমাদের অ্যাসিড, লৌহ অ্যাসিড আমরা তৈরি করি লবণ প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বলো সোডিয়াম দ্বারা এই হাইড্রোজেনটা বিচ্যুতি ঘটবে, বিকজ ওই হাইড্রোজেনটা ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে যুক্ত। ভালো করে খেয়াল করো, এখানে যে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেনটা এটা ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে যুক্ত, যে কার্বনে sp হাইব্রিডেশন ঘটছে। ফলে ওখানকার সিগমা বন্ধন মানে ওখানকার কার্বন নিউক্লিয়াস সিগমা বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখছে। ফলে খুব সহজে আমাদের ওই বন্ধনটা দুর্বল হয়ে গেছে, সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন হবে। ব্যালেন্স করতে চাই, এখানে আছে 2, তাহলে আমাদের এখানে 2, এখানে 2। দেখো আমাদের এখানে যেটা তৈরি হচ্ছে একটা লবণ, নাম হচ্ছে সোডিয়াম অ্যালকানাইড লবণ, অ্যালকাইনাইড, এটা একটা লবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা যদি লবণ হয়, এটা যদি হাইড্রোজেন গ্যাস হয়, আর এটা যদি ধাতু হয়, তাহলে বলতো লবণ প্লাস হাইড্রোজেন, এটা যদি ধাতু হয় তাহলে এটা কি? এটা অবশ্যই অ্যাসিড। কারণ আমরা জানি যে ধাতু প্লাস লৌহ অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন। তাহলে যেহেতু উপরোক্ত রিয়াকশনে আমরা দেখালাম লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, আর রিঅ্যাকট্যান্টস এর মধ্যে ধাতু আছে, তাহলে লবণ এবং হাইড্রোজেন তৈরি হতে হলে আমাদের সাবস্ট্রেট অণুটাকে অবশ্যই অ্যাসিড হতে হবে। তাহলে লবণ প্লাস অ্যাসিড, লবণ প্লাস লৌহ অ্যাসিড, লবণ প্লাস ধাতু প্লাস লৌহ অ্যাসিড, লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এখান থেকে প্রমাণিত হলো যে এখানে অ্যালকাইন অন অ্যাসিড, বিকজ এটা ধাতুর সাথে বিক্রিয়া করে বুদবুদ আকার হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এই বুদবুদ আকার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, এখান থেকে প্রমাণিত হলো যে এখান থেকে হাইড্রোজেন বিচ্যুতি হয়েছে। কি দ্বারা? সোডিয়াম ধাতু দ্বারা। কি তৈরি হয়েছে? লবণ। আর কি তৈরি হয়েছে? হাইড্রোজেন গ্যাস। এখান থেকে প্রমাণিত হলো যে আমাদের অ্যালকাইন অনগুলো অ্যাসিড ধর্মী। সবাই বুঝছো? অ্যালকাইনাইড লবণ তৈরি হয়েছে, সোডিয়াম অ্যালকাইনাইড লবণ। মনে করো আমরা একটা উদাহরণ দিয়ে দেখালাম। সোডিয়াম দ্বারা এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো,
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও কিন্তু আমাদের প্রোপাইনের হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম প্রোপানাইট, মনে থাকবে সোডিয়াম প্রোপানাইট প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো, যেখান থেকে প্রমাণিত হলো প্রোপাইন এটাও কিন্তু আমাদের অ্যাসিড ধর্মী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা অ্যাসিটিলিন নিয়েছি এবং এটা অ্যালকাইন সমগোত্র শ্রেণীর সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য, এবং এর মধ্যে দেখো ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে। তার মানে এখানে দুটো হাইড্রোজেনই কিন্তু সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে। এর আগে দেখো একটা হাইড্রোজেন ছিল, এই জন্য একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। এখানে ত্রিবন্ধন যুক্ত কার্বনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত, এই হাইড্রোজেনও প্রতিস্থাপিত হবে, এই হাইড্রোজেনও প্রতিস্থাপিত হবে। ফলে সোডিয়াম এই হাইড্রোজেনের জায়গা যুক্ত হলো, প্রতিস্থাপন করে নিজের জায়গা দখল করলো। আবার এখানে প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এটাকে অ্যাসিটিলিন বলছি, যৌগটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটালাইট। অ্যাসিটিলিন, তার থেকে অ্যাসিটালাইট, সোডিয়াম অ্যাসিটালাইট। এটাকে সংক্ষেপে সোডিয়াম কার্বাইডও বলতে পারো, সোডিয়াম অ্যাসিটালাইট, মনে থাকবে সোডিয়াম অ্যাসিটিলাইট। তো লক্ষ্য করো, এই বিক্রিয়া থেকে প্রমাণিত হলো এটা লবণ, এটা হাইড্রোজেন গ্যাস, এটা ধাতু, তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই অ্যাসিড। যেহেতু সোডিয়াম দ্বারা আমাদের দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, সেহেতু প্রমাণিত হলো আমাদের অ্যাসিটিলিন এটা একটা দ্বিক্ষারকীয় অ্যাসিড। দেখছো, দ্বিক্ষারকীয় অ্যাসিড, অ্যাসিটিলিন দ্বিক্ষারকীয় অ্যাসিড প্রমাণিত হয়েছে। কারণ এখানে যে লবণটা তৈরি হয়েছে সেখানে দুইটা হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম দুইটা যুক্ত হয়েছে। এটাকে সোডিয়াম অ্যাসিটালাইট বা দ্বিক্ষারকীয় অ্যাসিড বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রিঅ্যাকশনটা করে দাও। আমরা 3 নম্বর একটা রিঅ্যাকশন দিয়েছি, আমরা 2 মিনিট সময় দিচ্ছি। রিঅ্যাকশনটায় প্রোডাক্ট কি হবে, রিঅ্যাকশনটা প্রোডাক্ট কি হবে, আমরা 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে সলভ করো, এটা দ্রুত সলভ করতে হবে। আমরা এখানে অনেকে রাফিদ খান অ্যান্সার লিখছে বিক্রিয়া হবে না। ধন্যবাদ রাফিদ খানকে, রাফিদ খানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখানে যারা উপস্থিত আছো তাদের মধ্যে রাফিদ খান প্রথমে অ্যান্সার করছে স্যার বিক্রিয়া হবে না। হ্যাঁ, বিক্রিয়া হবে না, কারণ এখানে দেখো আমাদের হাইড্রোজেন 6টা আছে, বাট এখানে যে হাইড্রোজেনগুলো আছে 6টা হাইড্রোজেন, এটা কিন্তু ত্রিবন্ধন যুক্ত কার্বন, মানে ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে যুক্ত না। এই ত্রিবন্ধন যুক্ত কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন গুলোই শুধুমাত্র প্রতিস্থাপন হতে পারে, কারণ ওই কার্বনে শুধুমাত্র sp সংকরণ হয়। এই কার্বনে কিন্তু sp3 সংকরণ ঘটছে, এই কার্বনে sp3 সংকরণ ঘটছে, আর sp3 সংকরিত কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে এটা প্রতিস্থাপনযোগ্য না। ফলে এই অংশটাকে তোমরা জানো প্যারাফিন বলা হয়, এই অংশগুলোকে প্যারাফিন বলা হয়। বুঝা গেছে? প্যারাফিন জাতীয় হাইড্রোজেন, প্যারাফিন জাতীয় হাইড্রোজেন বিক্রিয়া করতে চায় না। বুঝা গেছে? আকর্ষণহীন, বিক্রিয়াহীন। তাহলে দেখো তো, এখানে এটাকে আমরা বলতেছি অ্যালকাইন 2। তাহলে আমরা কিন্তু আমাদের কথার মধ্যে বলছিলাম যে অ্যালকাইন অনগুলো অম্লধর্মী। অ্যালকাইন অনগুলো অম্লধর্মী কেন? কারণ অ্যালকাইন অনের ত্রিবন্ধন বিশিষ্ট বা ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, যে হাইড্রোজেনটা প্রতিস্থাপনযোগ্য, বিকজ ওই কার্বনে sp সংকরণ ঘটে। কিন্তু এটা ছিল অ্যালকাইন 2। এই অ্যালকাইন 2 তে ত্রিবন্ধন বিশিষ্ট কার্বনে sp সংকরণ ঘটছে বটে, বাট ওই কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তো যদি হাইড্রোজেন না থাকে তাহলে প্রতিস্থাপন হবে কিভাবে? তার মানে এখানে কোনো বিক্রিয়া হবে না। তার মানে অ্যালকাইন 2 অম্লধর্মী না। এটা লিখে রাখো, যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই, দেখো ত্রিবন্ধন সন্নিহিত কার্বনের সাথে কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই, যার কারণে এটি অম্লধর্মী না। অ্যালকাইন 2 অম্লধর্মী না, অ্যালকাইন 2 অম্লধর্মী না। প্রথম যুক্তি 2 নাম্বার দেখো, দেখো অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া।
অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া। একটু ফার্স্ট লেখো, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া। শখে লেখা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের মধ্যে চালনা করলে তুমি জানো অ্যামোনিয়া এর একটা শক্তিশালী লিগ্যান্ড, আর সিলভারের প্লাস তুমি জানো এটা আমাদের খুব সহজে জটিল যৌগ তৈরি করবে। সিলভার প্লাস তার জন্য তার সাথে দুইটা লিগ্যান্ড যুক্ত হবে এবং যে কমপ্লেক্স টা তৈরি হবে তার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। মনে আছে? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। এটা হলো সেই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, যে টলেন বিকারক নামে পরিচিত, তোমাদের মনে আছে? সেই সমস্ত কম্পাউন্ডস এখানে তৈরি হলো, দেখছো? ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তাহলে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট মানে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া। এটা কমপ্লেক্স কম্পাউন্ড আকারে আমরা রিঅ্যাকশনটা লিখলাম, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে সিলভার, এই সিলভার দ্বারা এখান থেকে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। দেখো অদক্ষেপ তৈরি হয়েছে, সিলভার অ্যালকানাইডের সাদা মনে অদক্ষেপ। টাকা দিয়ে দাও, 5 মিনিট। দেখো সিলভার অ্যালকানাইডের সাদা মনের অদক্ষেপ তৈরি হয়েছে, প্লাস হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, প্লাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। দেখছো? তাহলে এটা হলো আমাদের অ্যালকাইন। অ্যালকাইনের সাথে আমরা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট যোগ করছি, সিলভার দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে। তোমাদের অনেকের কাছে প্রশ্ন হতে পারে, স্যার হাইড্রোজেনের নিচের মূল সিলভার, তাহলে সিলভার দ্বারা প্রতিস্থাপন হলো কিভাবে? তোমাদের মনে আছে? তো এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে যে বিক্রিয়াটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, এখানে যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়ায় কার্বনে প্রচন্ড পরিমাণ sp সংক্রয়ণ, অর্থাৎ s চরিত্র বেশি থাকার কারণে এখানে কার্বন নিউক্লিয়াস সিগমা বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে রাখছে, ফলে বন্ধনটা কিন্তু অনেক শিথিল হয়ে গেছে। এই একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, তোমরা জানো অনেক বিক্রিয়া হতে চায় না, বাট আমরা জানি ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে বিক্রিয়া হবে কি হবে না। তো এখানে আমরা এর মধ্যে আমরা এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সরাসরি এটা যোগ করছি, রিয়েজেন্ট যোগ করছি, এখানে প্রচুর পরিমাণে এটা আছে। তাহলে এখানে ঘনমাত্রা বাড়ানোর কারণে বিক্রিয়াটা মেইনলি ঘটছে। তাহলে সিলভার দ্বারা এটা প্রতিস্থাপিত হয়ে সিলভার অ্যালকানাইডের সাদা মনে অদক্ষেপ পড়ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের যে রিঅ্যাকশনটা লিখছিলাম সোডিয়াম অ্যালকানাইড, সেখানে কিন্তু বোঝা যাচ্ছিল না বুদবুদাকার হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছিল। কিন্তু আমরা কালারফুল বিক্রিয়া করতে চাই, এখানে অদক্ষেপ পড়বে, সিলভারের দর্পণ বা সিলভারের অদক্ষেপ তৈরি হয়েছে। এই সাধারণ অদক্ষেপ দেখে বুঝবো যে এখানে আমাদের হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে অ্যালকাইনের সাথে। এই বিক্রিয়াটা কিন্তু অ্যালকিন দিবে না, এই বিক্রিয়াটা অ্যালকিন দিবে না। উদাহরণ দেখো, এটা হলো অ্যাসিটিলিন, এর মধ্যে আমরা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যোগ করলাম, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, সিলভার দ্বারা এটা প্রতিস্থাপিত হলো, উৎপন্ন হলো সিলভার অ্যালকানাইড। দেখছো? সাদা বর্ণের অদক্ষেপ প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। দেখছো? সিলভার অ্যালকানাইডের সাদা বর্ণের অদক্ষেপ পড়ছে, প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস অ্যামোনিয়া গ্যাস। এই সাদা বর্ণের অদক্ষেপ দেখে বুঝতে হবে যে আমাদের মাতৃযৌগটা অ্যালকাইন অন ছিল, মাতৃযৌগটা অ্যালকাইন অন ছিল এবং সেটা অ্যাসিড ধর্মী ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ইথিনের কথা চিন্তা করি, এ হলো ইথিন, এর মধ্যে যদি মেটালিক সোডিয়াম যোগ করি, মেটালিক সোডিয়াম, লিকুইড সোডিয়াম, বিক্রিয়া হবে না। আমরা যদি আমাদের এই ইথিনের মধ্যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যোগ করি, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট যোগ করি, বিক্রিয়া হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিক্রিয়ার মাধ্যমে কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন খুব সহজে কিন্তু আমরা সেপারেশন করতে পারবো এবং পার্থক্য করতে পারবো, ডিটারমাইন করতে পারবো যে কোনটা অ্যালকিন এবং কোনটা অ্যালকাইন। তাহলে ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্টের মাধ্যমে জৈব যৌগের অসম্পৃক্ততা জানা যায়, কিন্তু জানা যায় না যেটা অ্যালকিন নাকি অ্যালকাইন। কিন্তু আমরা আমাদের এই যে অ্যাসিড ধর্মের প্রমাণের বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু বলতে পারবো কোনটা অ্যালকিন আর কোনটা অ্যালকাইন। যেমন একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা ধাতব সোডিয়াম যোগ করি, তাহলে যদি বুদবুদাকার হাইড্রোজেন গ্যাস তৈরি হয় বুঝতে হবে অ্যালকাইন, যদি তৈরি না হয় তাহলে বুঝতে হবে আমাদের অ্যালকিন অথবা অ্যালকেন, অ্যালকিন অথবা অ্যালকেন। তো অ্যালকিন নাকি অ্যালকেন, তার জন্য আমরা এর মধ্যে ব্রোমিন যোগ করলে যেটার ক্ষেত্রে কালারলেস হয়ে যাবে সেটা বুঝতে হবে অ্যালকিন, আর যেটার ক্ষেত্রে কালারলেস হবে না সেটা বুঝতে হবে অ্যালকেন। এইভাবে কিন্তু ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে আমরা খুব সহজে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন পার্থক্য করতে পারি। এছাড়াও নেক্সট দিন আমরা আরো গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন দেখাবো যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের জৈব যৌগের অসম্পৃক্ততা এবং সঙ্গে সঙ্গে অ্যালকাইন অন অম্লধর্মী কিনা এটাও জানা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ইতিমধ্যে আমরা তোমাদের ঘোষণা দিয়েছিলাম যে আমাদের ইনশাআল্লাহ আমরা অফলাইনে ক্লাস শুরু করতে পারবো।
এবং সেই ক্লাসটা ফেব্রুয়ারি মাসে কথা বলা হয়েছিল, হয়তো আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে যে কোনো একদিন ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার ফলে মহান রব্বুল আলামিনের কাছে আমাদের যে আমরা অবশেষে ক্লাস শুরু করতে পারবো। যে দেখো, তোমাদের যারা সিনিয়র তারা কিন্তু পরীক্ষা দিতে পারবো না, তাদের লাইফে চিন্তা করে দেখো, হ্যাঁ চিন্তা করে দেখো যে কি একটা বিষয়, সারা পৃথিবী স্থবির করে ফেলছে একটা করোনা ভাইরাস, যেটা আমরা দৃশ্যমান না, হ্যাঁ এরকম একটা বিষয়। তো এটা কি এমনি এমনি হয়েছে? তুমি কি মনে করো? এটা নিয়ে গবেষণা করো, এটা নিয়ে গবেষণা করে একটু চিন্তা করো যে আমরা আসলে আমরা কি, হ্যাঁ যে আমাদের ক্ষমতা কতটুকু, বুঝা গেছে? তো এই জন্য পড়ালেখার পাশাপাশি এগুলো নিয়েও চিন্তা করতে হয় এবং ভালোভাবে পড়াশোনা করবা। আমাদের যেহেতু চিন্তা করে দেখো, তোমাদের সিনিয়র যারা তারা কিন্তু পরীক্ষা দিতে পারলো না, একটু চিন্তা করে দেখো যে তাদের একটা স্টুডেন্ট লাইফের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পরীক্ষা, হ্যাঁ বিশেষ করে পাবলিক পরীক্ষাগুলো, তাদের সার্টিফিকেট নাই। তুমি কি মনে করো না যে উচ্চ শিক্ষার জন্য যখন তুমি বাইরের দেশে যাবা, এই সমস্ত সার্টিফিকেটে কিন্তু একটা ঝামেলা হয়, হ্যাঁ এমনি বাংলাদেশের সার্টিফিকেটে গুরুত্ব দিতে চায় না। এখান থেকে যত তুমি অনার্স মাস্টার্স যে ডিগ্রি টিগ্রি নিয়ে যাও না কেন, বাইরের দেশে যেয়ে আবার ওখানে কোর্স করা লাগে। তো বিষয়গুলো এরকম একটা যে আমরা এখানে আমাদের পরীক্ষা দিতে পারলাম না। আবার দেখো, পড়ালেখার প্রচন্ড পরিমাণে হেফাজত অবস্থা হলো যে তোমাদের একাডেমিক ইয়ারে। তো যাই হোক, আমরা এর মধ্যে দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করছি তোমাদের যতটুকু সহযোগিতা করা যায় এই ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে। অনেকে হয়তো এর মধ্যে ক্লাস হয়তো করতে পারোনি, কেউ হয়তো তোমার চোখের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমাদের আবার এদিকে সময়ও চলে আসছিল, যেহেতু অনেক সময়ের বিষয় এই ক্লাসগুলো। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাচ শুরু করব এবং তোমরা যারা আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে চাও, অর্থাৎ এখানে অফলাইনে ক্লাস করতে চাও, তারা এখানে এসে নাম লিখে দিতে হবে। অর্থাৎ তোমরা ফেব্রুয়ারি মাসের জানুয়ারি পর্যন্ত যাদের বেতন ক্লিয়ার আছে এবং বেতনগুলো ক্লিয়ার করে ফেব্রুয়ারি মাসের বেতন দিয়ে তারপর তোমরা তোমাদের সেই টাইমগুলো, অর্থাৎ টাইমগুলো তোমাদের বলেছিলাম। তারপরে আমরা আরেকবার একটু টাইমের কথা বলতে যাচ্ছি, টাইমটা সম্বন্ধে গত ক্লাসে বলছিলাম। তারপরে আমরা আবার টাইমটা একটু বললাম যে এখন যেহেতু ক্লাস একেবারে শেষ পর্যায়ে, আমরা বেশি ক্লাস রাখতে পারতেছি না। শনি সোমবার 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, শনি সোমবার 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, আর রবি মঙ্গল বৃহস্পতি 2টা থেকে 3টা, এই 3টা ব্যাচ, প্রথমে শনি সোম বুধের ব্যাচ, তারপর রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচগুলো পূর্ণ করা হবে। আর মার্চের 1 তারিখ থেকে আমরা ফাইনাল প্রোগ্রাম করবো। অনেকে হয়তো বাসায় টিচার রাখছো, মার্চের 1 তারিখ থেকে ফাইনাল প্রোগ্রামে আসলেই হবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের পেমেন্ট বাকি আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমাদের এই পেমেন্ট দিয়েই কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের বেতন সম্পূর্ণ আমাদের ওই খাতায় লেখা আছে কার কত মাসের পেমেন্ট বাকি আছে। এই বেতনগুলো যেরকম আমাদের পার্থ সারথী গতদিন তার যে পেমেন্ট বাকি ছিল সমস্ত বেতনগুলো ক্লিয়ার করছে, কিন্তু এখানে স্বাধীন রায় আসো, আরো অনেকেই আসো, হ্যাঁ তারপর হচ্ছে সুদর্শন কুন্ডু, হ্যাঁ যারা তারা আসো, মোটামুটি বেতন ক্লিয়ার করবা ঠিকঠাক মতো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।